100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। আফগানিস্তানের গজনিতে সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের প্রতিহত করা হবে, হুঁশিয়ারি দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ, মৃত্যু বাড়ছে, কিন্তু এখনও স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ। তারা মাস্ক না পরার বিচিত্র সব কারণ দেখাচ্ছেন। গরম লাগতেছিল, এই জন্য খুলে একটু বাতাস নিচ্ছিলাম। কাজের সময় আমার পরে থাকে, মানে এই জায়গায় একলা দাঁড়াই আছি, লেগে পড়ছি। যাদের হচ্ছে গিয়ে থুতনির নিচে থাকে তাদের কাছে শোনা যায় যে এই মাত্র হচ্ছে খেয়ে বেরোচ্ছিলাম, এই মাত্র হচ্ছে আমি থুতু ফেলছিলাম। থাকবে ইতিহাসের সাক্ষী, এসব নিয়ে বিবিসি বাংলার পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। আফগানিস্তানের গজনি প্রদেশে এক সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া জাবুল প্রদেশে দৃশ্যত প্রাদেশিক কাউন্সিলের প্রধানকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী হামলায় আরও ৩ জন নিহত হয়। তবে সেই কাউন্সিল প্রধান প্রাণে রক্ষা পেয়েছেন। আফগানিস্তানের তালিবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির চেষ্টা চলতে থাকলেও গত কয়েক মাস ধরেই দেশটিতে সহিংসতা বাড়ছে। জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়কারী বলছেন, নাইজেরিয়ায় সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের এক হামলায় অন্তত ১১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার মাইদুগুরি শহরের কাছে এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। ইথিওপিয়ায় কেন্দ্রীয় সরকারের বাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর আসলেও টিগ্রের বিদ্রোহের নেতা ডেব্রেটসিয়ন জেব্রেমিকেল বলেছেন তাদের বাহিনী লড়াই চালিয়ে যাবে। মিস্টার জেব্রেমিকেল বলেন তাদের বাহিনী রাজধানী মেকেলে থেকে সরে আসবে। ইরিত্রিয়ার একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে যে হাজার হাজার ইরিত্রিয়ান শরণার্থী প্রতিবেশী টিগ্রে অঞ্চলে থাকত, তাদেরকে ইরিত্রিয়ার বাহিনী সীমান্ত অতিক্রম করে সেখানে গিয়ে অপহরণ করেছে। হিউম্যান রাইটস কনসার্ন নামের এই মানবাধিকার গোষ্ঠী বলছে ইরিত্রিয়ার বাহিনী টিগ্রে অঞ্চলে চলা লড়াইয়ের সুযোগ নিয়ে এই কাজ করেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার একজন কর্মকর্তা ফিলিপো গ্রান্ডি বলেছেন তারা দুটি শরণার্থী শিবিরের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। ইরানের যে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে শুক্রবার আততায়ীরা হত্যা করে তার মরদেহ দাফনের আগে সারা দেশে শিয়াদের পবিত্র ধর্মীয় তীর্থস্থানগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে। ইরানি পার্লামেন্ট এই হত্যাকাণ্ডের পর দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ভারতের রেলওয়ে মন্ত্রী বলেছেন দেশটির হাজার হাজার রেল স্টেশনে প্লাস্টিকের কাপ ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। পীযূষ গোয়াল বলেন ২০২২ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কাপ নিষিদ্ধ করার সরকারি লক্ষ্যের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পরিবর্তে ঐতিহ্যবাহী মাটির ভাঁড় ব্যবহারকে উৎসাহিত করা হবে। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়ে ফেলার দাবি করে যে সমস্ত সংগঠন বক্তব্য দিচ্ছে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে রোববার সারা দেশে মানববন্ধন পালন করে এই সংগঠনটি। গত প্রায় ২ মাস ধরে ঢাকার ধোলাইপাড় চত্বরে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরি করার পরিকল্পনার বিরোধিতা করে চলেছে অনেকগুলো ইসলামপন্থী দল, কিন্তু এই প্রথম আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের প্রতিবাদে দলীয় কর্মসূচি দিল। আরও জানাচ্ছেন ঢাকা থেকে সাইয়েদা আক্তার। বাংলাদেশে গত কিছুদিন ধরে দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ নিয়ে কয়েকটি ইসলামী দল বিরোধিতা করছে। এর মধ্যে হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত একটি দল খেলাফত মজলিসের একজন নেতার বক্তব্য নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে কয়েকদিন ধরে প্রতিক্রিয়া দেখা গেছে। খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটানো হবে এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলা হবে। ওই বক্তব্যের প্রতিবাদে আজ রোববার সারা দেশে মানববন্ধন পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বিবিসিকে বলেছেন, ভাস্কর্য নিয়ে কটূক্তি যারা করবে স্বেচ্ছাসেবক লীগ তাদের প্রতিহত করবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে কটূক্তি বা ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি সারা বাংলাদেশে প্রত্যেক জেলায়। এর পরবর্তীতে যদি এটা নিয়ে তারা বাড়াবাড়ি করে বক্তব্য দেয় বা পেছনে কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয় তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। গত প্রায় 2 মাস ধরে ধোলাইপাড় চত্বরে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার বিরোধিতা করে আসছে কয়েকটি ইসলামপন্থী দল। অক্টোবরের শুরু থেকেই ভাস্কর্য তৈরির প্রতিবাদে কয়েকটি দল ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। এর মধ্যে শুক্রবার হেফাজতে ইসলামীর এক অংশের আমির জুনায়েদ বাবুনগরীও ভাস্কর্য সরানো নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন। এর আগে দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিরোধিতা দেখা যায়নি। এদিকে রোববার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। তবে সে আলোচনা কিভাবে কোন ইস্যুতে হতে পারে সে সম্পর্কে তিনি ধারণা দেননি। মূর্তি এবং ভাস্কর্য এক নয়। অনেক ইসলামিক রাষ্ট্রেও আপনি দেখেন টাকাতে ছবি থাকে, কয়েনের ছবি থাকে, ভাস্কর্য আপনি বিভিন্ন ইসলামিক কান্ট্রি যেগুলো সেগুলোতেও আছে। এটা হলো একটা রাষ্ট্রীয় বিষয়। আমরা চিন্তা করব আমাদের বাংলাদেশটা কি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এই রাষ্ট্রকে সেভাবে পরিচালনা করতে হবে। করতে গিয়ে যদি কোনো কিছু হয় বা কোথাও কোনো কিছু এই ধরনের কোনো কিছু শুনি আমরা, তো এইগুলোকে অবশ্যই আমরা চিন্তা করব যে সম্প্রীতির মধ্যেই আমরা সবকিছুকে ফয়সালা করে নিয়ে আসতে পারি কিনা, আলোচনার ভিত্তিতে সবকিছু সমাধান হয়। এদিকে গত কয়েকদিনে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক, যেখানে তিনি দাবি করেছেন তাদের অবস্থান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নয়, বরং তারা ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে। বিবিসিকে তিনি বলেছেন, তারা আগেও ভাস্কর্য নির্মাণের বিপক্ষে ছিলেন, সামনের দিনেও বিরোধিতা করবেন। বিতর্কের ক্ষেত্রে যেটা প্রচার পাচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছি, আসলে আমাদের বক্তব্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, আমাদের বক্তব্য এবং অবস্থান ভাস্কর্যের বিরুদ্ধে। ভাস্কর্য সংস্কৃতি ইসলামী সংস্কৃতির সাথে মানানসই নয় এবং এটা ৯৭% মুসলমানদের দেশে জাতীয়ভাবে এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হোক, সেটা আমরা অতীতেও বহুবার এটার প্রতিবাদ জানিয়েছি এবং এখনো জানাচ্ছি। মিস্টার হক জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে চান তারা এবং সেজন্য কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এই আলোচনার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন রাজনীতি বিশ্লেষকেরা মনে করেন, ধর্মভিত্তিক বিভিন্ন দলের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সখ্য এবং সমঝোতার রাজনীতির সুযোগ নিয়েই তারা এখন এ ধরনের কর্মসূচি দিচ্ছে। আর সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ না করা হলে ভাস্কর্য নিয়ে দেশের রাজনীতিতে যে সংকট শুরু হয়েছে তার সমাধান হবে না, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন। সকল রাজনৈতিক দলে আসলে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার না করাই হতে পারে এটির একমাত্র সমাধান। হতে পারে একটা উচ্চবিলাসী সমাধান, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে ধর্মের ব্যবহার যতদিন থাকবে ততদিনই কিন্তু ধর্মকেন্দ্রিক যে বাড়াবাড়ি এবং ধর্মকেন্দ্রিক যে দলগুলো আছে, ধর্মশ্রেষ্ঠ যে দলগুলো আছে, সেগুলোর এই ধরনের অতিরিক্তপনা এবং এই ধরনের উচ্চ হুঁশিয়ারি সবাইকে আসলে এক ধরনের ভয়ভীতি তৈরি করার জন্য ভূমিকা রাখবে। সেই জন্য আমার কাছে মনে হয় বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির দায় এবং দায়িত্ব থেকে আসলে রাজনৈতিক ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজন। ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবিতে ইসলামী দলগুলোর দাবির বিপক্ষে আগামী ১ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। সাইদা আক্তার। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করলেও এখনও স্বাস্থ্যবিধি মেনে চলছেন না অনেক মানুষ, পরছেন না মাস্ক। আর এই কারণেই মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। তবে যারা অভিযান পরিচালনা করছেন তারা বলছেন যে মাস্ক না পরতে মানুষ নানা ধরনের অজুহাত দিচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধিগুলোর না মেনে চললে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে। ঢাকা থেকে আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। রাজধানী ঢাকার গুলশান এলাকায় ফুটপাতে হাঁটার সময় দুই বন্ধুকে হেঁটে আসতে দেখা যায়, কিন্তু সেটি মুখে নয় বরং থুতনির নিচে ঝুলছে। এদের সাথে কথা বলতে গেলে একজন বলেন তার নাম জয়, তবে তিনি তার পুরো নাম বলেননি। জয় জানান গরম লাগে বলে মাস্ক কিছুটা খুলে রেখেছেন তিনি। আপনি তো এখন মাস্কটা পরলেন, এর আগে কেন আসলে পরেননি? না, পরেছিলাম, গরম লাগতেছিল, এই জন্য খুলে একটু বাতাস নিচ্ছিলাম। ফুটপাত ধরেই একটু সামনে আগালে চোখে পড়ে এক ডেলিভারি বয় সাইকেলে বসে আছে, তার মাস্ক ঝুলছে সাইকেলের হ্যান্ডেলের সাথে। এর কারণ জানতে চাইলে মেহেদি হাসান নামে ওই ব্যক্তি জানান একা বসে আছেন বলে মাস্ক পরেননি তিনি।
আমি এখানে বসে আছি দেখে, তাছাড়া আমি সবসময় পরে থাকি, কাজের সময় আমার পরে থাকে, মানে এই জায়গায় একলা দাঁড়াই আছি, লেগে পড়ছি। মাস্ক নিয়ে এ ধরনের নানা অজুহাত দিয়ে যাচ্ছেন মাস্ক না পরা পথচারীরা। সামাজিক দূরত্বের তো কোনো বালাই নেই, উল্টো রাস্তার মোড়ে আর ফুটপাতে মানুষের ভিড় চোখে পড়ে, সাথে চায়ের দোকানের জটলা তো রয়েছেই। জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানও চালানো হচ্ছে। এমন অভিযানের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। তিনি বলেন, অনেকেই সচেতনভাবে মাস্ক পরা এড়িয়ে যাচ্ছে, যাদের জরিমানা করা হচ্ছে। 11টা থেকে 2:30 পর্যন্ত 4টা প্লেসে প্রায় 500 মানুষের সাথে কথা বলেছি। এই 500 মানুষের মধ্যে আমি জাস্ট জরিমানা করেছি 9 জনকে, মানে ওই 9 জনই হয়েছে জাস্ট সবকিছু বোঝার পরও মাস্ক পরছে না, এরকম আমার মনে হওয়াতে তাদেরকে আমি জরিমানা করেছি। বাকি আপনার যে 410 জনের মতো অ্যাপ্রক্সিমেটলি হবে, তাদের সাথে হয়তো মাস্ক ছিল, নয়তো থুতনিতে মাস্ক পরা ছিল, নয়তো ওই যে মাস্ক চিনতে পারে না, খুবই গরিব লোকজন, এরকম পেয়েছি। ফার্মগেট এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করেছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, অনেক সময় মানুষ মনেই করে না যে মাস্ক পরাটা জরুরি। কিছু কিছু তারা অস্বস্তি ফিল করে, এই জন্য তারা খুলে রাখে, বাট পরে আবার খুলে রাখে। তারা এটা মনে করছে যে এটা পাবলিক প্লেসে নিরবিচ্ছিন্ন ভাবে হয়তো বা না পড়লেও 5 মিনিট 10 মিনিট বা 30 মিনিট কিছুক্ষণ খুলে রাখলাম, একটু অসুবিধা লাগছে একটু খুলে রাখলাম, তারা মনে করছে এটা হয়তো বা তেমন কোনো অসুবিধা নাই। অনেকে আবার ভিন্ন মত দিয়েছেন। রাজধানীর শাহবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অবশ্য জানান যে আগের তুলনায় মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। মানুষ মাস্ক কিন্তু পরছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে মাস্কটা আমাদের যে অনেকে একটু নিচে নামিয়ে রাখছে, আবার আইন শৃঙ্খলা দেখার সাথে সাথে তুলে ফেলছে। অনেকের হয়তো কিছু কিছু লুফলস আছে, বাট মাস্কের ক্রস কিন্তু ব্যবহার অনেকটা বেড়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। একই অবস্থা ঢাকার বাইরেও, সেখানে বেশিরভাগ মানুষই মাস্ক পরতে চায় না। তবে অভিযান শুরুর পরেই হার কিছুটা বেড়েছে বলে জানা যায়। নড়াইল জেলায় মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে পরিচালিত একাধিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন। তিনি বলেন, মাস্ক পরার চেয়ে মাস্ক না পরার ক্ষেত্রে মানুষ নানা ধরনের অদ্ভুত কারণ দেখায়। ম্যাক্সিমামে হচ্ছে বাড়িতে রেখে আসছি, মাস্কটা বাড়িতে রেখে আসছি, আসার সময় তাড়াহুড়া ছিল, পড়তে মনে নেই, এরকমই ম্যাক্সিমাম বলে। আর যাদের হচ্ছে গিয়ে থুতনির নিচে থাকে তাদের কাছে শোনা যায় যে এই মাত্র হচ্ছে খেয়ে বেরোচ্ছিলাম, এই মাত্র হচ্ছে আমি থুতু ফেলছিলাম। আর না হয় মোটরসাইকেল আলা যাদেরকে পাওয়া যায় তারা বলে যে আমার মাস্ক আসার সময় উড়ে চলে গেছে, মাস্ক পরাই ছিল কিন্তু বাতাসে চলে গেছে। এটা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত মার্চ মাসে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা অনেক বেশি থাকলেও গত কয়েক মাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। তবে অক্টোবরের শেষ দিকে সংক্রমণ আবার বাড়তে শুরু করে, সেই সাথে বাড়ে মৃত্যুর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাস্ক পরা নয়, বরং স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ আরও বাড়বে এবং থামানো যাবে না মৃত্যুর সংখ্যা, বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। বাংলাদেশ এটা বৃদ্ধির প্রবণতার মধ্যে ঢুকে পড়ে চলবে। কাজেই এটা যদি আমরা নিয়ন্ত্রণ না পারি, যেটা শুধু মাস্ক পরা দিয়ে হবে না, আমাদের ট্রেসিংটা ঠিক মতো হচ্ছে না, তারপরে ধরেন টেস্টিংটা যথার্থ না, আইসোলেশন কোয়ারেন্টাইনও হচ্ছে না, তো অনেকগুলো ঘাটতি। এই ঘাটতিগুলোর ফলে আসলে সামনে চিন্তা আছে, আসলে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে এবং একটু এড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে গত 24 ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে 1788 জন। মুন্নি আক্তার। বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু তৈরি হতে যাচ্ছে যমুনা নদীর ওপর, যার নির্মাণ কাজ আজ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4.8 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ ব্যয়ের বেশিরভাগ অর্থই আসছে জাপানি ঋণ থেকে। বর্তমানে যে বঙ্গবন্ধু যমুনা সেতু রয়েছে তার পাশেই নির্মিত হবে এই নতুন সেতু। আগের সেতুটিতে রেল লাইন থাকা সত্ত্বেও কেন নতুন আরেকটি রেল সেতু তৈরি করা হচ্ছে, এই প্রশ্ন করেছিলাম ঢাকায় সংবাদদাতা শাহনাজ পারভিনকে।
পুলক, সেতুটির নাম বঙ্গবন্ধু রেল সেতু এবং এই প্রকল্পের পরিচালক ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা বলছিলেন যে বর্তমানে যে বঙ্গবন্ধু সড়ক সেতুটি রয়েছে যমুনা নদীর উপরে, যার উপরে রেল লাইন রয়েছে এবং সেটি দিয়ে রেল চলাচল করছে, সেটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ওই সেতুটি সড়ক সেতু হওয়ার কারণে এটির উপরে কত ওজন দিয়ে ট্রেন চলাচল করতে পারবে, ট্রেনটির গতি কেমন হবে, সেই ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া যমুনা নদীর উপরে যে সড়ক সেতুটি, তাতে একটি রেল লাইন রয়েছে। তার মানে হচ্ছে যে সেতুটি পার হওয়ার জন্যে দুই পাশে ট্রেনগুলোকে অপেক্ষা করতে হয়, একটি পার হওয়ার পরে অন্যটি পার হতে পারে। কিন্তু এই রেল সেতুটিতে দুটি রেল লাইন থাকবে, যার ফলে কাউকে অপেক্ষা করতে হবে না, তারা দুটি ট্রেন দুদিক থেকে চলে যেতে পারবে। এছাড়া আরও কিছু বিষয়ে উল্লেখ করছিলেন তিনি, যেমন ধরুন এই নতুন সেতুটি হলে এখানে দুটো ইঞ্জিন দিয়ে ট্রেনও চালানো যাবে, মালবাহী ট্রেন, আবার একই সাথে মেরামতের জন্য ট্রেনগুলোকে পার্বতীপুর কারখানায় নিয়ে যাওয়া যাবে। তো শাহনাজ, এই সেতুটার বৈশিষ্ট্য কি এবং কোনো সুদূর প্রসারী কোনো পরিকল্পনা এটার পেছনে কাজ করেছে কি? পুলক, মিস্টার আহসান আমাকে যেটা বলছিলেন যে বঙ্গবন্ধু সড়ক সেতুটির থেকে 300 মিটার উজানে এই রেল সেতুটি নির্মাণ হবে এবং যার দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটারের মতো। এটি ওয়েদারিং স্টিল বলে একটি স্টিল দিয়ে তৈরি করা হবে। এই ওয়েদারিং স্টিল রং করতে হবে না কখনোই। সেতুটির ফাউন্ডেশনে এক ধরনের জাপানিজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এমন ধরনের লাইন বসানো হচ্ছে যাতে চাকার ঘর্ষণে সেই লাইনটি ক্ষয়ে না যায়। তার মানে হচ্ছে যে এটির খরচ কম হবে। তো যখন রেল সেতুটি চালু হবে তখন সেটির উপর দিয়ে মোট 88টি ট্রেন চলাচল করতে পারবে। তার মানে নতুন রুট চালু হবে ওই এলাকায়। এবং সেই সাথে আরেকটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন, তখন তিনি যেটি বলেছেন যে একটি আলাদা রেল সেতু হলে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নতি তো হবেই, সেই সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সংযুক্ত হতে পারবে। বাংলাদেশ অনেক দিন ধরেই ট্রানজিশন রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে এবং এই সেতুটি হয়তো ভবিষ্যতে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে প্রধানমন্ত্রী একটি ধারণা দিয়েছেন। তো শাহনাজ, এই ব্রিজ যে তৈরি হচ্ছে এটার জন্য কত অর্থ খরচ হবে এবং সেটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? পুলক, এখনো পর্যন্ত ব্রিজটির জন্য 16,700 কোটি টাকার মতো বা তার থেকে কিছু বেশি ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে 12,000 কোটি টাকার বেশি আসবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন বা জাইকার কাছ থেকে ঋণ হিসেবে এবং এর বাকিটা বাংলাদেশ দেবে। এবং এই ব্রিজটি তৈরি করার জন্য জাপানের দুটি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে, যারা আগস্ট মাসেই প্রাথমিক কিছু কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মিস্টার আহসান। এবং তিনি বলেছেন যে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশ সরকার এটি শেষ করতে চায়, সেরকম পরিকল্পনা। শাহনাজ পারভিন, আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। 1980 সাল ইরাকের নেতা সাদ্দাম হোসেন তাঁর দেশে খুব বড় বাজেটের কিছু ছবি তৈরির এক প্রকল্প শুরু করলেন। উদ্দেশ্য ইরাককে আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের এক বড় কেন্দ্রে পরিণত করা। ক্ল্যাশ অফ লয়্যালটিজ নামের একটি ছবির প্রায় সম্পূর্ণ চিত্রায়ন করা হলো ইরাকে। তখন ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ প্রায় শুরু হওয়ার উপক্রম। সাদ্দাম হোসেনের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন এমন দুজনের সঙ্গে কথা বলেছেন বিবিসির মাইক ল্যানচিন। ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করছি আমি মুয়াজ্জেম হোসেন। Saddam Hussein was very enthusiastic about encouraging Iraq to become a center of international film production. ইরাক যাতে আন্তর্জাতিক চলচ্চিত্র তৈরির এক বড় কেন্দ্র হয়ে ওঠে, সেজন্য সাদ্দাম হোসেন খুবই উৎসাহী ছিলেন। ইরাক থেকে যেসব ছবি তৈরির পরিকল্পনা করা হচ্ছিল, ক্ল্যাশ অফ লয়্যালটিজ ছিল সেই তালিকায় প্রথম ছবি। ইরাক যেন হতে চাইছিল টাইগ্রিসের তীরের বলিউড। ব্রিটিশ ইরাকি লতিফ জুরেফানি 1950-এর দশক থেকে যুক্ত চলচ্চিত্রের সঙ্গে।
তিনি মধ্যপ্রাচ্যে কম বাজেটের কয়েকটি ছবিও তৈরি করেছেন। সাদ্দাম হোসেনের সরকারের সঙ্গে তার কিছু যোগাযোগ ছিল। তারা প্রস্তাব নিয়ে আসলো কয়েকটি বড় বাজেটের ছবি করার জন্য। লতিফ জোরেফানি খুবই খুশি হলেন। They said, we want to make this film, but we want to make it in international standards. ওরা বলেছিল, আমরা এই ছবিটা তৈরি করতে চাই, কিন্তু সেটা হতে হবে আন্তর্জাতিক মানের। এই ছবির কাহিনী 1920 সালে ইরাকে সংঘটিত এক ঘটনাকে কেন্দ্র করে। তখন ইরাক এক ব্রিটিশ উপনিবেশ। সেখানে এক ব্রিটিশ অফিসারকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার একটা পটভূমি আছে। 1920-এর দশকে ব্রিটিশ দখলদারিত্বের বিরুদ্ধে ইরাকে বিপ্লব হয়েছিল, আর এই হত্যাকাণ্ড ঘটেছিল সেই পটভূমিতেই। এটা কি সাদ্দাম হোসেনের আত্ম অহমিকা বাড়ানোর লক্ষ্যে নেয়া একটি প্রকল্প? No, not really, because our friends in Baghdad were very enthusiastic. না, আসলে ব্যাপারটা তা নয়। বাগদাদে আমাদের বন্ধুরা আসলে খুবই উৎসাহী ছিল। হ্যাঁ, তারা সাদ্দাম হোসেনের কাছে গিয়েছিল। তারা বলেছিল, স্যার, আমরা যদি আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যবসায় ঢুকতে চাই, আমাদের টাকা ঢালতে হবে। তখন তিনি বলেছিলেন, ঠিক আছে, যা কিছুই লাগুক, তোমরা কাজ শুরু করে দাও। Go ahead, whatever it takes. লতিফ জোরেফানিকে বলা হয়েছিল, ইরাকিরা বড় বাজেটের যেসব ছবির পরিকল্পনা করছে, ক্ল্যাশ অফ লয়ালিটিস তার প্রথম ছবি। আর যেহেতু অর্থ কোনো সমস্যা নয়, তাই সেই সময় সবচেয়ে নামকরা কয়েকজন ব্রিটিশ তারকাকে এই ছবির জন্য নেওয়া হলো। তাদের মধ্যে ছিলেন অলিভার রিড, হেলেন রায়ান এবং জেমস বোলাম। এরা বড় বড় কয়েকটি চরিত্রে অভিনয় করেছিলেন। তবে লতিফ জোরেফানি চাইছিলেন এই ছবিতে কিছু ইরাকি অভিনেতা অভিনেত্রীও যেন সুযোগ পান। 1980 সালের মাঝামাঝি ছবির শুটিং শুরু হলো। প্রথম যেদিন ছবির চিত্রায়ন শুরু হলো, আমরা ছিলাম খুশিতে আত্মহারা। এটা ছিল এমন একটা কাজ যা ছিল ইরাকের ইতিহাসের অংশ। ফাতিমা আল রুবাই একজন সুপরিচিত ইরাকি অভিনেত্রী। এই ছবিতে তাকে নেওয়া হয়েছিল দারি আল মাহমুদের স্ত্রীর চরিত্রে। 1920 সালে ব্রিটিশ দখলদারিত্বের বিরুদ্ধে ইরাকে যে বিপ্লব হয়, সেটির এক বড় নায়ক ছিলেন দারি আল মাহমুদ। বাগদাদে নিজের বাড়িতে বসে ফাতিমা আল রুবাই বলছিলেন, একটি দৃশ্যে অভিনয়ের জন্য আমাকে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, কিন্তু যখন এই দৃশ্যের চিত্রায়ন শুরু হলো, ঘোড়াটি আমাকে নিয়ে ছুটে চলে গেল। এই অভিজ্ঞতা আমি ভুলতে পারবো না। আমি মোটেই ভয় পাইনি। এই ছবিতে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি ছিলাম। লতিফ জোরেফানি তখন লন্ডনেই থেকে গিয়েছিলেন এই ছবির নানা কাজ সামাল দেওয়ার জন্য। 1980 সালের সেপ্টেম্বরে খবর আসলো, ইরাকের সঙ্গে প্রতিবেশী ইরানের যুদ্ধ শুরু হয়ে গেছে। লন্ডনে বসে তিনি সেই খবর পেলেন। My switchboard was going mad with families sitting here in England. আমার সুইচ বোর্ডে যেন ঝড় বয়ে যাচ্ছিল। 1980 সালে ইংল্যান্ডের টেলিভিশনে এই যুদ্ধের যেসব দৃশ্য দেখানো হচ্ছিল, ইরাকের সর্বত্র রকেট পড়ছে, যুদ্ধ চলছে, তা দেখছিল এখানকার লোকজন। অনেকে উদ্বিগ্ন হয়ে ফোন করছিল। ওরা বলছিল, আমার স্বামী ইরাকে, আমি চাই তাকে ফিরিয়ে আনা হোক। কাজেই তখন আমাদের ছবির কাজ বন্ধ করতে হলো। কিন্তু ইরাকের সরকার আসলে তখন এরকম একটা ধারণা দেবার চেষ্টা করছিল যে সব কিছু স্বাভাবিক আছে। তারা বলছিল, ইরানের সঙ্গে সীমান্তে আমাদের ছোটোখাটো লড়াই চলছে বটে, কিন্তু সব কিছুই স্বাভাবিক থাকবে। কাজেই কয়েক সপ্তাহ কাজ বন্ধ রাখার পর আমাদের আবার কাজ শুরু করতে বলা হলো। কিন্তু সাদ্দাম হোসেন আবার এই ছবির কাজ শুরু করার নির্দেশ দিলেও লতিফ জোরেফানিকে তখন এই ছবির চিত্রায়নের কাজ আয়োজন করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছিল। এর মধ্যে একটি ছিল ছবির সেটের জন্য নানা জিনিস কিভাবে ইরাকে পাঠানো যায়। Sending war material, albeit First World War material, in big lorries. যুদ্ধ দৃশ্যের জন্য নানা রকমের সাজ সরঞ্জাম, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালের সাজ সরঞ্জাম পাঠাতে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছিল। বড় বড় লরিতে করে এসব ইউরোপের ওপর দিয়ে তুরস্ক সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তুর্কিরা বলল, এসব জিনিস তো আমাদের দেশের ভেতর দিয়ে তোমরা নিতে পারবে না, কারণ ইরাক আর ইরানের মধ্যে এই যুদ্ধে আমরা নিরপেক্ষ অবস্থান নিয়েছি। তখন তাদের কাছে ব্যাখ্যা করে বলতে হচ্ছিল যে এগুলো সত্যিকারের যুদ্ধ সরঞ্জাম নয়, এসব বন্দুক দিয়ে গুলি করা যায় না, ছবির চিত্রায়নের জন্যই এগুলো ব্যবহার করা হয়। কিন্তু তারপরেও আমরা তুরস্ক দিয়ে এগুলো নিতে পারিনি।
সেখান থেকে আমাদের অনেক ঘুরে গ্রিসের ভেতর দিয়ে তারপর জাহাজে করে প্রথমে লেবানন, তারপরে সিরিয়ায় নেওয়া হয়, তারপর মরুভূমি পেরিয়ে বাগদাদে পৌঁছায় এই সব সামগ্রী। ততক্ষণে আমি আসলে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। The war wasn't at its peak. যুদ্ধ তখনও চরমে পৌঁছেনি। তারপরও আপনার দেশের বিরুদ্ধে যখন যুদ্ধ চলছে তখন তো আপনার চিন্তা হবেই, কিন্তু যখন আপনি কাজ করছেন তখন তো আপনি আপনার মনোযোগ বিক্ষিপ্ত হতে দিতে পারেন না। কাজেই বাগদাদে এবং অন্য যেসব শহরে যুদ্ধ নেই সেখানে ক্ল্যাশ অফ লয়ালটিজ ছবির চিত্রায়ন অব্যাহত রইল। তবে একটি ব্রিটিশ ট্রেনের উপর হামলা করা হচ্ছে এরকম একটা দৃশ্যের চিত্রায়ন করা হয়েছিল ইরান সীমান্তের খুবই কাছে। সেটি নিয়ে বেশ অপ্রত্যাশিত এক ঘটনা ঘটেছিল। The day we shot this stuff, Iranian media claimed that the revolution. যেদিন আমরা এই দৃশ্য ধারণ করি সেদিন ইরানি গণমাধ্যমে দাবি করা হয় ইরানের বিপ্লবী বাহিনী ইরাকের ভেতর হামলা চালিয়ে একটি সামরিক ট্রেন ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে অনেক ইরাকি সৈন্য। তবে লতিফ জোরেফানিকে তখন আরেকটি বিষয় নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। তাদের ছবিতে সবচেয়ে খ্যাতিমান তারকা ছিলেন অলিভার রিড। তিনি খুব বেশি মদে আসক্ত ছিলেন, খুবই আপত্তিকর আচরণ করতেন। এই ছবির ক্রুরা যে হোটেলে থাকছিলেন অলিভার রিড সেখানে প্রায়শই উশৃঙ্খল পার্টি দিতেন। একবার তিনি বাগদাদের এক রেস্টুরেন্টে অন্য অতিথিদের সামনে একটি ওয়াইনের বোতলে প্রস্রাব করছিলেন। I had telexes from ministers in Iraq telling me to pull this guy back. We don't want him here. আমার কাছে ইরাকের মন্ত্রীদের কাছ থেকে টেলেক্স বার্তা আসলো। তারা বলল, এই লোকটাকে ফেরত নিয়ে যাও, আমরা ওকে এখানে চাই না। কিন্তু লাখ লাখ পাউন্ডের বাজেটে তৈরি করা হচ্ছে এই ছবি, এর অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এই অবস্থায় ছবির প্রধান অভিনেতাকে কিভাবে আমি বাদ দেব? কাজেই আমাকে তখন বেশ চাপ দিতে হলো সবার উপর। আমি বললাম, আল্লাহর দোহাই একটু সহ্য করো। I would see Oliver Reed and the other actors. আমি অলিভার রিড এবং অন্য অভিনেতাদের যখন দেখতাম তখন চোখ পড়তো অলিভার রিড সব সময় মদ পান করতেন। তিনি বিয়ারের ক্যানগুলো একটি পিরামিডের আকৃতিতে সাজাতেন, তারপর তিনি অভিনয় করতে যেতেন। It's your fault, Dari. It's your men. It's your Arabs. He could be all night drinking and rowing and doing all kind of silly tricks in the hotel. তিনি হয়তো সারা রাত মদ পান করছেন, সবার সঙ্গে ঝগড়া করছেন, হোটেলে নানা রকমের মজার কৌতুক করছেন। কিন্তু দেখা গেল পরের দিন সকাল 6টায় অলিভার রিড ঠিকই সেটে এসে হাজির হচ্ছেন। তিনি তার কাজ ঠিক মতোই করছেন। তাদের দৃশ্যের চিত্রায়ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অলিভার রিড এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীকে দ্রুত ইরাক থেকে নিয়ে আসা হলো। ইরানের সঙ্গে যুদ্ধ তখন ব্যাপক রূপ নিচ্ছে। এই ছবির বাকি ক্রুরা দ্রুত তাদের কাজ শেষ করলেন। লতিফ জোরেফানি ক্ল্যাশ অফ লয়ালটিজ ছবির এডিটিংয়ের কাজ শেষ করলেন লন্ডনে। 1984 সালে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানো হয়েছিল। তবে ছবিটি কখনোই পশ্চিমা দেশগুলোর সিনেমা হলে মুক্তি পায়নি। ইরাকে যে তিনি আর কোনো ছবি তৈরির সুযোগ পাননি, তাতে কি হতাশ হয়েছিলেন লতিফ জোরেফানি? Of course I'm disappointed. I mean, looking at Iraq today, we are filmmakers and we dream and hope and so on. অবশ্যই আমি হতাশ হয়েছি। আমরা ছবি বানাই, আমরা স্বপ্ন দেখি, আমরা আশা নিয়ে বাঁচি। কিন্তু আজকের ইরাকের দিকে যদি তাকাই, গত প্রায় 30 বছরের যুদ্ধ, বোমা, ধ্বংসযজ্ঞ, হত্যা, বিভিন্ন গোত্রের মধ্যে লড়াইয়ের পর ইরাকের অবস্থাটা কি? সেখানে কি কোনো ছবি তৈরি হয়? আমরা যা করেছিলাম তার তুলনায় সেখানে কিছুই হয় না। এখন আমি আশা করি ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন পরিস্থিতি শান্ত হবে, তখন আমরা আমাদের পুরনো চিত্রনাট্যগুলো আবার ধুলো ঝেড়ে বের করব। Things will settle down and we'll dust up our old scripts. লতিফ জোরেফানি এখন থাকেন দক্ষিণ ইংল্যান্ডে। তাঁর বাড়ির গ্যারাজে এখনও সেই ছবিটির আদি ফুটেজ সংরক্ষিত আছে। ফাতিমা আল রুবাই এখনও বাগদাদে থাকেন। তিনি এখনও চলচ্চিত্রশিল্পেই কাজ করেন।
ইতিহাসের সাক্ষী পরিবেশন করলেন মোয়াজ্জেম হোসেন। শেষ করবার আগের প্রধান খবর আরেকবার। আফগানিস্তানের গজনি প্রদেশে এক সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 30 জন সদস্য নিহত হয়েছেন। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে 7:30টায়, ভারতের সময় 7টায় শুনবেন আশা করে। আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।